আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি মুমতাহিন সিদ্দিক প্রাপ্তি, ঢাকা মেডিকেল কলেজে 19-20 ব্যাচের শিক্ষার্থী, বর্তমানে পঞ্চম বর্ষে পড়াশোনা করছি। আজকে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি ডিএনএর গঠন, আরএনএর গঠনের সব পড়াশোনা করেছি। আজকে আমরা পড়ব হচ্ছে ডিএনএর রেপ্লিকেশন সম্পর্কে। তো ডিএনএ রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? রেপ্লিকেশন অর্থ হচ্ছে যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। তাহলে একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ যখন তৈরি হবে তখন সেটির নাম হবে হচ্ছে রেপ্লিকেশন। তো আমরা যদি দেখি এখানে অনেকগুলো অনুকল্প আছে। ফার্স্টে হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প বা কনজারভেটিভ, দেন অর্ধ সংরক্ষণশীল, আর হচ্ছে বিচ্ছুরণশীল। আমরা যদি এখানে যাই, আচ্ছা, তো এখানে যদি আমি আঁকাই একটা ডিএনএ, তো একটা ডিএনএ থেকে এখন যদি কালার, একটা ডিএনএ আর এটা হচ্ছে একটা নতুন দুটো ডিএনএ। তো নতুন দুটো ডিএনএ দেখো আমি আলাদা আলাদা কালার করেছি। তার মানে কি বোঝাচ্ছে, এখানে যে ডিএনএটা ছিল মাতৃ ডিএনএ, এই মাতৃ ডিএনএর হুবহু কপি হয়েছে একটি ডিএনএ, আর একটি সম্পূর্ণরূপে নতুন ডিএনএ তৈরি হয়েছে। তো এটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। কারণ কি, একটা পুরোপুরি মাতৃ ডিএনএকে সংরক্ষণশীল করছে, আর একটি হচ্ছে সম্পূর্ণভাবে নতুন ডিএনএ তৈরি হচ্ছে। এটা হচ্ছে কনজারভেটিভ মেথড। এখন যদি আমরা আরেকটাই যাই, আবার একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ তৈরি হবে। ভেঙে গিয়ে কিছু অংশ মাতৃ ডিএনএর আছে আর কিছু অংশ নতুনভাবে তৈরি হয়েছে। এই প্রকল্পটার নাম হচ্ছে ডিসপারসিভ মেথড বা বিচ্ছুরণশীল প্রকল্প। আরেকটা প্রকল্প আছে যেটা আমরা এখন দেখব। খেয়াল করে দেখো, এখানে মাতৃ ডিএনএ থেকে যে দুটো ডিএনএ তৈরি হয়েছে তার অর্ধেক অংশ হচ্ছে মাতৃ ডিএনএর অনুরূপ, আর নতুন যে অংশটি সেটি হচ্ছে নতুনভাবে তৈরি হয়েছে। তাহলে দুইটি সূত্রের মধ্যে একটি সূত্র মাতৃ ডিএনএর মতো আর অপর সূত্রটি নতুনভাবে তৈরি হয়েছে। তাহলে এটা কিন্তু অর্ধেক 50% সংরক্ষিত হয়েছে আর 50% নতুনভাবে তৈরি হয়েছে। এই জন্য এটা হচ্ছে হাফ কনজারভেটিভ বা সেমি কনজারভেটিভ মেথড বা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। তো এখানে অর্ধ সংরক্ষণশীল, সংরক্ষণশীল আর বিচ্ছুরণশীল অনুকল্প, এই তিনটি অনুকল্পের মধ্যে এই যে অর্ধ সংরক্ষণশীল যে অনুকল্পটি, এটি হচ্ছে পরবর্তীতে প্রমাণিত হয়। তো এইটি হচ্ছে এইভাবেই ডিএনএটা আসলে কাজ করে। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো তিনটা অনুকল্প আছে এখানে, তিনটা অনুকল্প বোঝানো আছে। এখন আমরা পড়ি যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন, তাই না? তাহলে এখানে ইকোলাই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করা হয় কি করে? মেসেলসন অ্যান্ড চাহল। তো এটা বিজ্ঞানীর নাম খুব বেশি একটা আসে না, তো আমাদের জাস্ট মনে রাখতে হবে যে অর্ধ ডিএনএতে যেই প্রক্রিয়ায় রেপ্লিকেশন হয় সেটি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। এখন রেপ্লিকেশন যেটা, এটা কি হচ্ছে, মাতৃ ডিএনএ থেকে তোমার কি হচ্ছে, অনুরূপ ডিএনএ তৈরি হচ্ছে। কোন ধাপে হচ্ছে? কোষচক্রের এস ধাপে সম্পন্ন হচ্ছে। এস ধাপ মানে কি? সিনথেসিস ধাপ। সিনথেসিস মানে তৈরি হওয়া।
তো এখানে আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়ব সেখানে আমরা দেখতে পারবো যে কোষচক্রের যে ইন্টারফেস ধাপ আছে, ইন্টারফেস ধাপের 3টি ধাপ থাকে। সেই 3টি ধাপের মধ্যে মাঝের যে ধাপটি, দ্বিতীয় ধাপ সিনথেসিস বা এস ধাপ, সেই এস ধাপে হচ্ছে ডিএনএ তৈরি হয়। আর এটা কিন্তু এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরপর 2বার মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে। আবার এটা হচ্ছে ভার্সিটির অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা এখন আমরা ডিএনএ রেপ্লিকেশন যেটা সেটা পড়ব। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন পড়ার জন্য আমাদেরকে জানতে হবে কয়টি ধাপে সম্পন্ন হয় আর কি কি উপকরণ দরকার। তো উপকরণগুলো সবার ফার্স্টে আমাদেরকে পড়তে হবে। এখানে যে ইয়াটা হচ্ছে না, আচ্ছা এখন ডিএনএ যেটা উপকরণগুলো, তাহলে আমাদেরকে আগে রান্না করতে গেলে রান্নার উপকরণগুলো সম্পর্কে জানতে হবে, তাই না? তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে ডিএনএর জন্য, যেহেতু একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হবে, সেহেতু আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ডিএনএ। তাহলে একটা ছাঁচ দরকার, যেটা হচ্ছে একটা ডিএনএর একটি ছাঁচ। এছাড়াও যেহেতু এখানে আচ্ছা ডিএনএর ছাঁচ দরকার। এবার যেহেতু ডিএনএর একটি অংশ নতুনভাবে আরেকটি অংশ পুরাতন থেকে তৈরি হয়, তাহলে নতুন ডিএনএ সূত্র তৈরি করার জন্য আমাদের প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড দরকার। আমরা আগের ক্লাসে কিন্তু পড়েছি কি কি নিউক্লিওটাইড আছে, কি কি থাকবে, ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি আর ডিসিটিপি। ডি অর্থ হচ্ছে ডিঅক্সিরাইবোজ, যেহেতু ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে তৈরি, তো ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিসিটিপি এগুলো সব ডিঅক্সিরাইবোজকে ইন্ডিকেট করে। এরপরে আমাদের কি দরকার, কিছু প্রোটিন দরকার, কারণ আমাদের যেখানেই মানে বডি বিল্ড আপ বলো বা যে কোনো ফাংশনের ক্ষেত্রে প্রোটিন কিন্তু সবচেয়ে এসেনশিয়াল পার্ট। এরপরে আমাদের কি দরকার সেটা হচ্ছে রেপ্লিজোম। রেপ্লিজোম জিনিসটা কি, এটা হচ্ছে বিভিন্ন এনজাইম আছে যেগুলো ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে, সেগুলোকে বলা হয় হচ্ছে ডিএনএ রেপ্লিজোম। ঠিক আছে, তো এখানে রেপ্লিজোম কি কি আছে, রেপ্লিজোমের প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদেরকে জানতে হবে যে ডিএনএ পলিমারেজ অর্থ হচ্ছে ডিএনএ তৈরি করে, ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ তৈরিতে হেল্প করে। তাহলে আরেকটা আছে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম আরএনএ তৈরিতে হেল্প করে। তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ তৈরিতে হেল্প করবে, আর আরএনএ পলিমারেজ এনজাইম আরএনএ তৈরিতে হেল্প করবে। এখন তাহলে প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ, আমাদেরকে অন্যান্য এনজাইমগুলোর নামও মনে রাখতে হবে। ফার্স্টে হচ্ছে হেলিকেস, সবগুলো এনজাইমের নাম কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সিকিউতে আমরা যখন ধাপগুলো লিখব, তো প্রতিটা ধাপে কিন্তু এনজাইমের একটা প্রভাব আছে, এই জন্য প্রতিটা এনজাইমের নাম আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ডিএনএ পলিমারেজ তো আমাদের মনেই আছে, হেলিকেস, প্রাইমেস, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইরেস, টপোআইসোমারেজ। আচ্ছা তাহলে আমরা একটা একটা করে পড়ি। 1 টি 2 টি 3 টি 4 টি 5 টি 6 টি 7 টি 8 টি 9 টি 10 টি 11 টি 12 টি 13 টি 14 টি 15 টি 16 টি 17 টি 18 টি 19 টি 20 টি 21 টি 22 টি 23 টি 24 টি 25 টি 26 টি 27 টি 28 টি 29 টি 30 টি 31 টি 32 টি 33 টি 34 টি 35 টি 36 টি 37 টি 38 টি 39 টি 40 টি 41 টি 42 টি 43 টি 44 টি 45 টি 46 টি 47 টি 48 টি 49 টি 50 টি 51 টি 52 টি 53 টি 54 টি 55 টি 56 টি 57 টি 58 টি 59 টি 60 টি 61 টি 62 টি 63 টি 64 টি 65 টি 66 টি 67 টি 68 টি 69 টি 70 টি 71 টি 72 টি 73 টি 74 টি 75 টি 76 টি
তো ফার্স্টে যেটা আছে, ফার্স্টে হচ্ছে হেলিকেজ, তাই না? তাহলে আমাদের ডিএনএ যেখান থেকে আসলে ডিএনএটা তো পুরো প্যাঁচানো, লোহার প্যাঁচানো সিঁড়ির মতো, তো যে অংশ থেকে শুরু হবে সেই অংশটির নাম হয়ে যাবে অরিজিন, সেই বিন্দুটির নাম হচ্ছে অরিজিন। তাহলে আমরা একটু ছবি আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাবে যে এটি হচ্ছে ডিএনএ, এখন এই ডিএনএটা প্যাঁচানো অবস্থায় থাকবে। তো একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখন এই প্যাঁচানো অবস্থা ধরা যাক এই বিন্দু থেকে আমার শুরু হবে রেপ্লিকেশনটা। তো এই বিন্দুটাকে বলা হবে হচ্ছে অরি, অরি মানে হচ্ছে অরিজিন। এখন এই অরিতে এসে যুক্ত হবে কোন এনজাইমটা? হেলিকেজ এনজাইম। তাহলে আমরা ধাপের সাথে সাথে আমরা হচ্ছে আমাদের যেই এনজাইমের কাজগুলো সেইগুলো মনে রাখবো। তাহলে ফার্স্টে হচ্ছে অরিজিনে কি থাকবে? হেলিকেজ এসে যুক্ত হবে। তাহলে হেলিকেজে ফার্স্ট কাজটা কি হবে? যেহেতু আমাদের কার্লি অবস্থায় আছে তাহলে এটাকে স্ট্রেট করে দিতে হবে। তাহলে ডিএনএর যে প্যাঁচানো সূত্রকটাকে সোজা করতে সাহায্য করে হচ্ছে হেলিকেজ। এরপরে হেলিকেজ একই সাথে কি করবে? এখানে তো কি থাকবে? অনেক নিউক্লিওটাইড থাকে, অ্যাডিনিনের সাথে থায়ামিন, এটা কি দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। সাইটোসিনের সাথে গুয়ানিন, এটা তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। আবার এখানে থায়ামিন লিখে দিলাম। তো এখানে ফার্স্টেই হবে কি, এই বন্ডগুলো ভাঙার কাজ করবে হচ্ছে তোমার হেলিকেজ, প্লাস কি করবে? রেপ্লিকেশন ফর্ক তৈরি করবে। তো রেপ্লিকেশন ফর্ক যদি আমি দেখি, এই যে এরকম স্ট্রেট ভাবে দুইটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে। ফর্ক মানে হচ্ছে কাঁটা চামচ, কাঁটা চামচের মতো। এখানে আমি পরপর লিখি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন, এটা ইচ্ছা মতো তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এখন একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখন এটা একটা বাস্তবসম্মত কথা, ধরো এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম আর 3 প্রাইম থেকে 5 প্রাইম তৈরি হলো। এখন এখানে যেই দুটো সূত্রক আছে, দুটো সূত্রক যেহেতু একটা প্যাঁচানো সূত্রক থেকে স্ট্রেইট হয়েছে, তো যদি কার্লি চুল স্ট্রেইট করা হয় তাহলে চুলটা কিন্তু আবার কার্লি হওয়ার চেষ্টা করবে, যাদের অনেক বেশি কার্লি চুল। তো তখন বিভিন্ন জিনিস ইউজ করা হয় যাতে চুলটা একদম স্মুথ থাকে, কার্লি না হয়, একদম স্ট্রেইট আকারে থাকে। তো যেহেতু হেলিকেজ কি করছে, হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে রেপ্লিকেশন ফর্ক তৈরি করেছে, তো এটা আবার পেঁচিয়ে যেতে পারে, পেঁচিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাতে এটা পেঁচিয়ে যেতে না পারে সেই প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে হচ্ছে টপো আইসোমারেস এনজাইম। একই সাথে এটার একটা বন্ড ছিল, তো এই বন্ডটা কিন্তু ভেঙে গিয়েছে, তাই না? তো এই বন্ডটা আবার তৈরি হতে পারে। তো যেহেতু এই যে বন্ডগুলো যাতে না তৈরি হয়, যাতে সিঙ্গেল থাকে, এই সিঙ্গেল সূত্রকটাকে সিঙ্গেল রাখতে সাহায্য করে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে আমরা তিনটা এনজাইমের কাজ কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। হেলিকেজ কি করবে? হেলিকেজ হচ্ছে সূত্রগুলোকে খুলতে সাহায্য করে, ভেতরে যে হাইড্রোজেন বন্ডগুলো থাকে সেগুলো ভেঙে ফেলে, এক কথায় রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। এছাড়া কি করবে? তোমার টপোআইসোমারেস এনজাইম অতিমাত্রায় প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে। এছাড়া যাতে এরা সিঙ্গেল থাকতে, এদেরকে সিঙ্গেল রাখতে সাহায্য করে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আচ্ছা, এর মধ্যে কি কারোর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, তাহলে আমি কিন্তু এইটা পুরো রেপ্লিকেশন শেষে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু দিতে হবে, তো এটা মন দিয়ে শুনবে। তাহলে এখানে আমরা দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হলো, হওয়ার পরে এখন এখানে দুইটা স্ট্র্যান্ড আছে, তাই না? একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম আর একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা, এটা কন্টিনিউয়াসলি এরকম
3' থেকে 5' কন্টিনিউয়াসলি এরকম বাড়তে থাকে, ঠিক আছে? তো এই যে কন্টিনিউয়াসলি এইটাকে কপি করে এখানে সূত্রক তৈরি হচ্ছে, এই যে কন্টিনিউয়াসলি কপি করে সূত্রক তৈরি হচ্ছে, এটা হেল্প করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ 3 কি করছে, 3' থেকে 5'কে এর সম্পূরক একটা সূত্রক তৈরি করছে, কমপ্লিমেন্টারি একটা সূত্রক। সেটা কি হবে, 5' থেকে 3'। তাহলে এর মধ্যে হচ্ছে ডাবল বন্ডগুলো তৈরি হবে, তাহলে ডাবল বন্ডগুলো কিন্তু তৈরি হলো। তাহলে একটা সূত্রক তৈরি হয়ে গেল। এই পাশেও তৈরি হবে, বাট কন্টিনিউয়াসলি হবে না, এটা খণ্ড খণ্ডভাবে তৈরি হবে। তাহলে 5' থেকে 3'কে কপি করে কি হবে, 3' থেকে 5', বাট এটা হচ্ছে খণ্ড খণ্ডভাবে করবে, খণ্ড খণ্ডভাবে তৈরি হবে। এখন এই যে খণ্ড খণ্ডভাবে তৈরি হচ্ছে, এভাবে করলে তো ডিএনএটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। তো খণ্ড খণ্ডভাবে এই যে এই খণ্ডগুলোকে বলা হয় হচ্ছে ওকাজাকি খণ্ড। কি বলা হয়, ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে এই যে ওকাজাকি খণ্ডগুলো, এই খণ্ডগুলোকে লাগিয়ে দেওয়ার কাজ করে বা জোড়া লাগানোর কাজ করে হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে এই লাইগেজ দিয়ে আমাদের কি মনে রাখতে হবে, এটা লাগিয়ে দেওয়ার কাজ করছে, ঠিক আছে? তাহলে লাইগেজ এনজাইম কি করবে, ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করে দিবে, যুক্ত করে একটা সম্পূর্ণ খণ্ড তৈরি করবে। তাহলে এখানে কিন্তু আমরা দেখে ফেললাম যে ফার্স্টে রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, তারপরে হচ্ছে আমার দুটো সূত্র তৈরি হলো। তো 5' থেকে 3' কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, কিন্তু 3' থেকে 5'টা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে না, সেটা খণ্ড খণ্ড আকারে তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় ওকাজাকি খণ্ড। এখন ওকাজাকি খণ্ড কাকে বলে, এটা কিন্তু ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এখন এই ওকাজাকি খণ্ডকে যুক্ত করছে হচ্ছে কি লাইগেজ এনজাইম। এখন এটা যে পুরোপুরিভাবে তৈরি হলো, দুটো সূত্র কিন্তু তৈরি হয়ে গেল। এখন পরীক্ষার হলে যদি আসে আমি কোন পর্যন্ত ছবি আঁকাবো, আমার রিকমেন্ডেশন হচ্ছে এই ছবিটা আঁকালে বেস্ট হয়। যেহেতু সবগুলো ছবি আঁকানোর টাইম থাকবে না, আমরা রেপ্লিকেশন ফর্কে এই যে একদিকে খণ্ড খণ্ডভাবে তৈরি হচ্ছে, আরেকদিকে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, এই পর্যন্ত আমাদের ছবি আঁকাটা আমাদের জন্য বেটার। এখন এখানে মানুষ মাত্রই ভুল করে, ডিএনএ রেপ্লিকেশনেও কিন্তু ভুল হতেই পারে। তো ডিএনএ রেপ্লিকেশনে যদি কোনোভাবে ভুল হয়, সেটা মেরামতের ব্যবস্থাও কিন্তু ডিএনএ করে, এটাকে বলা হয় হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং। তাহলে ডিএনএ প্রুফ রিডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ডিএনএটা কি করতে পারি, ডিএনএতে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, ডিএনএতে হতে পারে যে অ্যাডেনিনের সাথে এখানে হচ্ছে তোমার সাইটোসিন যুক্ত হয়ে গেল, হতেই পারে, বাট যাতে ভুল না হয় ডিএনএতে কিন্তু প্রুফ রিডিংয়ের ব্যবস্থা আছে। এখন আমরা একটু আমাদের ইয়াতে চলে যাই, আমরা আমাদের বইতে কি লেখা আছে সেখানে যাই, কারণ বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে রেপ্লিকেশন ফর্ক, যেটা এই যে এখানে দেখো ছবিটা সুন্দর করে দেওয়া আছে, এইটাই হচ্ছে, এইটা পুরোপুরি যদি আঁকাতে না পারো তাও সমস্যা নাই, যতটুকু আঁকাতে পারবে ততটুকুই বেটার, বাট রেপ্লিকেশন ফর্কটা অনেক সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, নাহলে টিচাররা মার্ক দিতে চায় না। এখন ফার্স্টে হচ্ছে এখানে সবগুলোই বলেছি, শুধু আরএনএ প্রাইমেজের কথাটা বলি নাই। আরএনএ প্রাইমেজ হচ্ছে এটা কি করবে, রেপ্লিকেশন ফর্কের ছোট ছোট সূত্র তৈরি করে, এই সূত্রগুলোকে যোগ করে হচ্ছে আরএনএ প্রাইমেজ। এই ছোট ছোট সূত্রের কাজ কি, এগুলো হচ্ছে পরবর্তীতে ডিএনএ সূত্রকে রূপান্তরিত হয়ে এখানে নিউক্লিওটাইডের মতো যুক্ত হয়। তাহলে এক কথায় আরএনএ প্রাইমেজ যেটা, এগুলো হচ্ছে তোমার যে আরএনএ যে প্রাইমারগুলো আছে এগুলো নিউক্লিওটাইডে যুক্ত করার ব্যবস্থা করে, এতটুকু, এখানে আর কিছু লাগবে না। এরপরে আমরা ডিএনএ প্রুফ রিডিং বা মেরামতটা একটু দেখি। আচ্ছা, ডিএনএ প্রুফ রিডিং বা মেরামত। আচ্ছা,
আচ্ছা, ডিএনএ প্রুফ রিডিং যেটা, এটা হচ্ছে তোমার এই যে 1000 জিনের মধ্যে একটা জিনে একটু ঝামেলা হতেই পারে, বাট ডিএনএ একমাত্র যেখানে তোমার প্রুফ রিডিংয়ের ব্যবস্থা আছে। এখন কোনোভাবে যদি ডিএনএ প্রুফ রিডিং ঠিকঠাকভাবে না হয়, এটা ওই অবস্থাতেই থেকে যায়, তাহলে কিন্তু আমাদের এখান থেকে ক্যান্সারও তৈরি হতে পারে, বা আমাদের জেনেটিক মিউটেশনের মাধ্যমে অন্য কোনো রোগও সৃষ্টি হতে পারে। যেমন এখানে দেখো ইউভি রশ্মি, বিষাক্ত মৌল, এইগুলোর কারণে মিসম্যাচ হতেই পারে। মিসম্যাচের কারণে মানুষের কিন্তু কোলন ক্যান্সার হয়। কি হয়? কোলন ক্যান্সার। আরেকটা কি, জেরোডার্মা পিগমেন্টোসাম নামে একটা চর্মরোগ হয়ে থাকে। এটা অনেক কঠিন একটা কোয়েশ্চেন, এটা যদি কোয়েশ্চেন অনেক কঠিন করে তখন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স যেটা, এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটাতে যত স্টার দিয়ে পারো, তুমি যদি এই ছকটা মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি সিকিউটাও লিখতে পারবে। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পাশে সিকিউ লিখে দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে আমরা ট্রপোআইসোমারেস পড়েছি, এটি কি করে অতিমাত্রায় প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে। এরপরে তাহলে এটাকে স্ট্রেটনারের কাজও বলা যেতে পারে, স্ট্রেট রাখতে সাহায্য করে। হেলিকেস কি করবে? এই যে রেপ্লিকেশন ফর্কে প্যাচগুলো খুলে দেয়। এরপরে কি আছে? ডিএনএ পলিমারেজ, এটা হচ্ছে পরিপূরক স্ট্র্যান্ড তৈরি করে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল রাখতে সাহায্য করে। লাইগেস হচ্ছে কি করছে? ওকাজাকি খণ্ডকে যুক্ত করতে সাহায্য করছে। আর প্রাইমেস কি করছে? প্রাইমারকে যুক্ত করতে সাহায্য করছে। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আশা করি বুঝেছো। এটা হচ্ছে ছিল ডিএনএ রেপ্লিকেশন। আমরা একটু আগে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে পড়েছি। তো ডিএনএ রেপ্লিকেশন যেটা পড়লাম, তো আমরা কতটুকু জানলাম, কতটুকু বুঝলাম, এটাও আমাদের ইভ্যালুয়েট করাটা জরুরি, তাই না? তো আমি কিছু কোয়েশ্চেন করি। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আমি একটু কোয়েশ্চেন করি। তো আমরা হচ্ছে যেহেতু রেপ্লিকেশন পড়েছি, রেপ্লিকেশনে হেল্প করতে হচ্ছে রেপ্লিজোম এনজাইম, তাই না? অনেকগুলো এনজাইম মিলে রেপ্লিজোম কমপ্লেক্স বলা হয়, রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। তো এই রেপ্লিজোমের মধ্যে কোন এনজাইমের কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, বা রেপ্লিজোমের প্রধান এনজাইমের নাম কি? এটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। রেপ্লিজোমের সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রধান এনজাইমের নাম কি? কিন্তু অপেক্ষা করছি। রেপ্লিজোমের প্রধান এনজাইমের নাম কি, যেটা ডিএনএ রেপ্লিকেশনে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বেশি ভূমিকা পালন করে? ভুল অ্যান্সার, ভুল হলেও সমস্যা নেই, কারণ আমার কাছে মনে হয় ভুল হলে আরও তোমাদের জন্য সুবিধা। কারণ ভুল হলে জিনিসটা যদি সঠিক উত্তর জানতে পারো, ওই ইনফরমেশনটা সব থেকে বেশি মনে থাকে। ভুল হলেও সমস্যা নাই। আচ্ছা, তোমরা হচ্ছে উত্তর দিতে থাকো, আমি নেক্সট টপিকে চলে যাব। তার আগে উত্তরটা দিয়ে ফেললে ভালো হতো, তাহলে বোঝা যেত যে তুমি আসলে বিষয়টা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা,
তো আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটি হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। এর আগে যেটা আমরা পড়েছি সেটা ছিল ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া। এখন আমরা পড়ব হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। এখন ডিএনএ থেকে, ডিএনএ তো আমরা জানি এটা হচ্ছে দ্বিসূত্র বিশিষ্ট, দুইটা সূত্র থাকে, আর আরএনএতে একটা সূত্র থাকে। তাহলে দুইটা সূত্র থেকে কিভাবে একটা সূত্র তৈরি হলো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমি পাশে সিকিউ লিখে দিই, কারণ যদি এই পোর্শন থেকে সিকিউ আসে, সবার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তোমরা কিন্তু আগের কোয়েশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দিয়ে ফেলো কমেন্টের মাধ্যমে। রেপ্লিজোমের প্রধান এনজাইমের নামটা কি? আচ্ছা, তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনের জন্য কি কি দরকার, উপকরণগুলো সবার আগে আমাদের ইম্পর্টেন্ট। যেহেতু ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হবে, তাহলে সবার আগে যে ছাঁচটা আমার দরকার সেটা হচ্ছে ডিএনএ ছাঁচ। এরপরে আরএনএ তৈরির জন্য প্রধান যে এনজাইমটা সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি আরএনএ, একটু আগে আমরা পড়েছি রেপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ তৈরিতে সাহায্য করে। তাহলে আরএনএ পলিমারেজ এনজাইম কি করবে? আরএনএ তৈরিতে সাহায্য করবে। এরপরে কি কি থাকবে? বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড থাকবে, এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি। যেহেতু আরএনএতে ইউরাসিল থাকে তাহলে আমাদের ইউটিপি লাগে। সেই সাথে কি আছে? প্রচুর পরিমাণে শক্তি আর কিছু সহযোগী প্রোটিন লাগবে। তাহলে এই উপাদানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি যাই এখন, এই যে এই জিনিসটা পড়তে তোমাদের অনেক কষ্ট হবে, অসুবিধা হবে, তো আমরা একটু ছবির মাধ্যমে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে সবার আগে যেটা, এই যে একটা ধরো ডিএনএ, তো ডিএনএ এর একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম থাকবে, 3 প্রাইম থেকে 5 প্রাইম থাকবে। তো যেহেতু একটা ডিএনএ থেকেই তোমার আরএনএ তৈরি হবে, তো পুরোটুকুকে কপি করে তৈরি হবে না। এখানে আরএনএ পলিমারেজ যে এনজাইম সেটি শুধুমাত্র 3 প্রাইম টু 5 প্রাইমকে কপি করতে পারে, 5 প্রাইম টু 3 প্রাইম কপি করতে পারে না। তাহলে আমার ডিএনএ এর এই 3 প্রাইম থেকে 5 প্রাইম এই পোরশনটা লাগবে। তাহলে এই পোরশনটা যদি দেখাই, তাহলে ফার্স্টে তোমার এটা খুলে দিতে হবে। এটা কি 3 প্রাইম থেকে 5 প্রাইম, আমি একদিকে দেখাচ্ছি সুবিধার জন্য। এপাশে আরেকটা থাকতে পারে 5 প্রাইম থেকে 3 প্রাইম, যেটা আমাদের দরকার নেই। তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা, এখানে কি হবে? আমার ধরো অ্যাডিনিন থাকলো, গুয়ানিন থাকলো, সাইটোসিন থাকলো, থায়ামিন থাকলো, অ্যাডিনিন থাকলো, এরকম। এখন এখানে যে হাইড্রোজেন বন্ড ছিল সেই হাইড্রোজেন বন্ডটা খুলে যাবে। এরপর এই যে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এইটাকে কপি করে তৈরি হবে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। আর এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটাই হেল্প করবে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। খেয়াল করে দেখো, এখানে যদি অ্যাডেনিন হয়, এখানে এর সম্পূরক বা কমপ্লিমেন্টারি যে নিউক্লিওটাইডটা সেটা বসবে। তাহলে এখানে অ্যাডেনিন থাকলে এখানে কি বসবে? থায়ামিন। কিন্তু আমরা জানি কি থায়ামিন যেটা, সেটা হচ্ছে আরএনএ তে অনুপস্থিত থাকে। তাহলে থায়ামিনের বদলে আমরা কি লিখব? ইউরাসিল লিখব। এরপরে এখানে গুয়ানিন যেটা, গুয়ানিনের বদলে সাইটোসিন, কমপ্লিমেন্টারি গুলো আসবে, ঠিক আছে? তারপরে সাইটোসিন যেটা, সাইটোসিনের কমপ্লিমেন্টারি কি? গুয়ানিন। এরপরে থায়ামিন যেটা, থায়ামিনের কমপ্লিমেন্টারি কি? অ্যাডিনিন। আর অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি কি? থায়ামিন। ঠিক আছে, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।
এটা কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এখানে কমেন্টের মাধ্যমে অ্যান্সার, এখানে কিন্তু রেপ্লিজোমের প্রধান এনজাইমের নাম এখনো কমেন্টের মাধ্যমে জানাও নাই। এরপরে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাও কমেন্টের মাধ্যমে জানালে। প্লিজ তোমরা একটু ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করবে, তাহলে দেখবে ক্লাসটা আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে? এখন তাহলে আমরা 3 প্রাইম থেকে 5 প্রাইমকে কপি করে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি করছি, তাই না? তাহলে এটা, হ্যাঁ, ও একজন লিখেছে রাবিয়া খাতুন ডিএনএ পলিমারেজ। থ্যাংক ইউ রাবিয়া খাতুন, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। এখন আমরা দেখি তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি হলো। এখন এখানে কি এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হবে? এদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি হবে না, কারণ এটা কিন্তু আরএনএ, আর আরএনএ হচ্ছে এক সূচক হয়। তাহলে আমার এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটাই কিন্তু আমার মেইন প্রোডাক্ট। তাহলে এটা যদি আমরা একটা ইয়াতে লিখি,